আজ আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন আবৃত্তি শিল্পী ফারিন তামান্না ও বিপ্লব আদিত্য। শুভ সকাল দুজনকেই। শুভ সকাল। আমরা আমাদের অতিথিদের একটি প্রশ্নের মাধ্যমেই শুরু করে থাকি। সকালটা ঠিক কিভাবে শুরু হয়? বিভিন্ন মানুষের বিভিন্নভাবে সকালটা শুরু হয়। একজন আবৃত্তি শিল্পী সকালটা কেমন হয়? কোনো কি ভিন্নতা রয়েছে নাকি স্বাভাবিক? আসলে ভিন্নতার তেমন কোনো বিষয় নেই আমার কাছে। যেটা মনে হয় যে প্রতিদিন ঘুম থেকে উঠি, স্বাভাবিকভাবেই যদি একটু মনে হয় কখনো একটু শরীরচর্চা মানে করা হয় মাঝে মধ্যে আমার, এইভাবেই সকালটা শুরু হয়। তারপর প্রাত্যহিক যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো কর্মব্যস্ততার মধ্যেই চলে যায়। আপনার সকালটা কিভাবে শুরু হয়? সকালটা শুরু হয় যেহেতু আমাদের ঘরের রেসপন্সিবিলিটির ব্যাপারটা চলে আসে আসলে, তবু আমি একটু গুনগুন করে গান গাই, এটা আমার অভ্যেস, এটা করে থাকি। তারপর তো যে দায়িত্বের কাজগুলো সংসারের দিকে চলে যেতে হয়, এটাই হ্যাঁ এদিকেই হয়। এবং নিজের সময়টুকু এই যে আমার ভালোবাসার কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। এমন কোনো প্রিয় কাজ কি আছে যেটির মাধ্যমে সকাল শুরু করেন সময় সুযোগ হলে? আমি গান ভীষণ ভালোবাসি, আমি শুনে থাকি, অনেক সময় কবিতা পড়ি। আমি দেখেছি আবৃত্তি শিল্পীরা কিন্তু বেশ গানও পারেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি এটা। আমি একটু এক্সারসাইজের দিকটাও একটু প্রেফার করি, আমার পছন্দ। করে উঠতে পারি না সব সময়, কিন্তু আমি প্রেফার করি, পছন্দ করি। বিপ্লব আদিত্যের কাছে আসতে চাচ্ছি। যেহেতু হচ্ছে আজ 24শে জুলাই এবং গত 2 বছর আগে এমনটা দিনেই কিন্তু হচ্ছে আমাদের দেশে এক বিদ্রোহ শুরু হয়েছিল। তো এই যে কবিতা তো শুধু শব্দের গাঁথুনি নয়, তাই না? তো এটা হচ্ছে সুপ্ত ক্ষোভ, অন্যায়ের প্রতি রুখে দাঁড়ানোর একটা ভাষাও। তো আপনার কাছে একটু জানতে চাই যে একটা কবিতা কিভাবে একটা মানুষের ভেতরের যে প্রতিরোধটা, সেটা কি করে হচ্ছে একজন কবি মানে আবৃত্তি শিল্পী যিনি আছেন সেটা সেই আগুনটা কিভাবে তারা জ্বালিয়ে দিতে পারেন আবৃত্তির মাধ্যমে? এটা হয় যে প্রত্যেকটা কবি তো তার নিজস্বতায় এবং প্রতিটা যে সিচুয়েশন থাকে সেই অনুযায়ী কবিতাটা সে লিখে বা সেটার আবির্ভাব ঘটে। তো সেখান থেকে দেখা যাচ্ছে এই যে আমরা 24শে জুলাইয়ের যে কথা বলছি, বিভিন্ন ধরনের অভ্যুত্থান হয়, তো এই রিলেটেড কিন্তু অনেক কবিতা আছে যেগুলোর প্রতিটা শব্দ আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের ভেতরকে তাড়া দেয়, জাগিয়ে তোলে। এবং যখন আমরা সেই কবিতাটা আবৃত্তির মাধ্যমে মানুষের সামনে নিয়ে আসি, তখন সেটা আরও বেশি করে ফুটে ওঠে। তখন সেটা মানুষ তার ইমোশনের জায়গা থেকে হোক, তার যে ভেতরকার যে তাড়না থেকে হোক, সেই জায়গাটার মধ্যে কিন্তু পৌঁছয় এবং মানুষ সেই জায়গা থেকেই তখন তার স্ফুলিঙ্গ বলি বা তার যেই যে কোনো রকমের সাহসের কথা বলি, সেইগুলো কিন্তু তার তখন প্রকাশ পায়, জাগ্রত হয়। আপনার কাছেও ফারিন তামান্না জানতে চাই, কবিতা কিভাবে মানুষের দ্রোহের চেতনাকে জাগ্রত করে, ছোট করে জানতে চাই। কবিতার ভেতরে কিছু ভাষা আছে, মানুষের ভেতরে যে অনুভূতিটাকে সেটাকে ভাষাতে রূপান্তর করা, এবং তখন যখন আমরা উচ্চারণে নিয়ে আসি একজন কবির কবিতাকে, তখন সেটা অনেক প্রাণ পায়, শক্তি পায়, এবং সেই শক্তিটা দর্শককে বা যে পাঠক তাকে অনেক বেশি কানেক্ট করতে পারে এবং তার মধ্যেও সেই স্পৃহাটা চলে আসে। হ্যাঁ, কবিতার একটা এই শক্তিটা আছে, শব্দের যে শক্তি, এবং সেটা উচ্চারণের মাধ্যমে, অভিব্যক্তির মাধ্যমে সেটা প্রকাশ পায়। আমি বিশ্বাস করি সেই শব্দের শক্তি, সেই উচ্চারণটা আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা লেডিস ফার্স্ট বলে শুরু করে দিই। তো ফারিন, আপনার কাছ থেকে আমরা একটা আবৃত্তি শুনতে চাই। আচ্ছা, আমি তো ভেবেছিলাম বৃষ্টি স্নাত দিন, আমি একটু শুরুতে একটু কোমল শুরু করছি। আচ্ছা, রবীন্দ্রনাথ দিয়ে একটু শুরু করতে চাই। চমৎকার, শুনি। আমি অংশ বিশেষ করছি। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। ও পারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বাসি মানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা।
কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। মেঘের পরে মেঘ জমেছে আঁধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একাদারের পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে। আমায় কেন বসিয়ে রাখো একাদারের পাশে। তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি, পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে। আমায় কেন বসিয়ে রাখো একাদারের পাশে। চমৎকার, বাহ। আমরা বিপ্লব আদিত্যর কাছেও একটি কবিতা আবৃত্তি শুনে নিতে চাই। কোন কোনটি কবিতাটি শুনছি? শুনবো? পড়ছি হেলাল হাফিজের লেখা অস্ত্র সমর্পণ। যেহেতু 24শে জুলাইয়ের একটা বিষয় আছে এবং একদম। এটা অনেকটা মুক্তিযুদ্ধকে নিয়েই এটা লেখা, আচ্ছা। তো সেটার সাথে আসলে যে কোনো ধরনের অভ্যুত্থান বলি সেটা তো মিলেই যায়, গণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। মিলে যায়। শুনি আমরা। পড়ছি। মারণাস্ত্র, মনে রেখো ভালোবাসা তোমার আমার। 9 মাস বন্ধু বলে জেনেছি তোমাকে, কেবল তোমাকে। বিরোধী নিধন শেষে কতদিন অকারণে তাঁবুর ভেতরে ঢুকে দেখেছি তোমাকে, বারবার কতবার। মনে আছে আমার জ্বালার বুক, তোমার কঠিন বুকে লাগাতেই গর্জে উঠে তুমি, বিস্ফোরণে প্রকম্পিত করতে আকাশ। আমাদের ভালোবাসা মুহূর্তেই লুফে নিত অত্যাচারী শত্রুর নিঃশ্বাস। মনে পড়ে তোমার কঠিন নলে তন্দ্রাতুর কপালের মধ্যভাগ রেখে, বুকে রেখে হাত কেটে গেছে আমাদের জঙ্গলের কত কালো রাত। মনে আছে, মনে রেখো আমাদের সেই সব প্রেম ইতিহাস। অথচ তোমাকে আজ সেই আমি কারাগারে সমর্পণ করে ফিরে যাচ্ছি ঘরে, মানুষকে ভালোবাসা ভালোবাসি বলে। যদি কোনো দিন আসে আবার দুর্দিন, যেদিন ফুরাবে প্রেম অথবা হবে না প্রেম, মানুষে মানুষে ভেঙে সেই কালো কারাগার, আবার প্রণয় হবে মারণাস্ত্র তোমার আমার। চমৎকার। শব্দের গাঁথুনিতেই একটি অন্য ধরনের একটা আমেজ আবহাওয়া তৈরি হয়ে গেছে। আমরা বিরতির আগে কবিতা শুনছিলাম, দর্শকদের শোনাচ্ছিলাম আপনাদের মাধ্যমে। আবারও কবিতায় ফিরতে চাই। কোন কবিতাটি শুনবো বিপ্লব আদিত্য এবার? আমি পড়তে চাই কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি। শুনি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক,
জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব, কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি, অমৃত হিয়ার নিভৃত কঙ্কালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ী সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশিরি কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। যতই চমৎকার। শুনছি ততই মুগ্ধ হচ্ছে। একেবারে। আমরা আরো একটি কবিতা আবৃত্তি শুনে নিতে চাই ফারিন তামান্না, আপনার কাছ থেকে এবার শুনতে চাই, কোনটি শুনবো? আমি এবার সৃষ্টি সুখের উল্লাসে কাজী নজরুল ইসলামের চেষ্টা করছি। শুনি। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ আসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, বান ডেকে ওই জাগলো জুয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি হা 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 হা, আসলো কাঁদন, আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শোষল হুতাশ, আসলো উদাস শোষল হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। ফুল্ল সাগর দুলল আকাশ, ছুটল বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির সুর আসে। ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর, আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। হাসলো আগুন শোষল ফাগুন, মদন মারে খুন মাখাতুন, পলাশ অশোক শিমুল ঘায়েল, ভাগ লাগে ওই দিগবাসে গো, দিগবালিকার পিতবাসে গো, দিগবালিকার পিতবাসে। আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন ধরি, ওই আসলো যত সুন্দরী, কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন কেউ মানেনি, চোখের জলে বুক ভাসে। তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না, বাণীর বিনা মোর পাশে। ওই তাদের কথা শোনাই তাদের, আমার চোখে জল আসে, আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধহারা ছন্দ মাতন, পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আশ্বিন শিউলি শিথিল, হাসলো শিশির দুবঘাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু, বিশ্বডুবান আসলো তুফান উছলে উজান, ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনে শিশু সদ্যজাত, জড়ায় মরা বাম পাশে।
মন ছুটছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। খুবই চমৎকার। এই যে একজন আবৃত্তি শিল্পী যখন হচ্ছে আবৃত্তি করে থাকেন তখন তো দেখা যায় প্রেম, ব্যক্তিগত কষ্ট, এই যে সামাজিক দ্রোহ সবকিছু হচ্ছে তাদের আবৃত্তির মাধ্যমে ফুটিয়ে তোলেন। তো এই ভারসাম্যটা কিভাবে রক্ষা করেন একটু ছোট করে জানতে চাই আপনার কাছে। বেদনা, প্রেম বা প্রতিবাদের ভাষা তো আলাদা হয়, হ্যাঁ, এবং আমাদের অভিব্যক্তিটাও যদি একই রকম হয়ে থাকে তাহলে তো ওই ভ্যারিয়েন্সটা, ডিফারেন্সটা আমরা করতে পারবো না। তো ওইটাকে আমরা একটু আমাদের মতো করে ব্যালেন্স করতে হয়। যেমন যদি বেদনাটা হয়, আমার একটু টোনটা একটু সফট হবে, প্রেমের ক্ষেত্রে হয়তো কোমল হবে, হ্যাঁ, প্রতিবাদের ভাষাটা একটু জোরালো হবে, কিন্তু তার মানে এরকম না চিৎকার না, প্রতিবাদেরও হয় না একটা কণ্ঠস্বরের জোর, যেটা এভাবে আমরা ভারসাম্য রক্ষা করে থাকি। তো চমৎকার। মানে এই টোনের ভ্যারিয়েন্সটাই আসলে অনেকখানি, যে বলে না যে একই শব্দকে উচ্চারণ তো শুধু না, উচ্চারণের মাধ্যমে যে আমাদের যে যে মানুষের সাথে অনুভূতির যে connect করা। প্রকাশটা, হ্যাঁ, নিশ্চয়ই। অনুভূতিরও, এবং সেটা আমার কষ্টের হতে পারে, আমার আনন্দের হতে পারে, আমার রাগের, ক্ষোভের হতে পারে, এই অনুভূতিগুলো দিয়েই কিন্তু এই ব্যাপারগুলোকে ভাগ করে ফেলা যায়। ফারিন আপু, আপনার কাছ থেকে আবারও শুরু করছি। এই মুহূর্তে কোন কবিতাটা শুনবো? এই মুহূর্তে হেলাল হাফিজের খুব বিখ্যাত একটি কবিতা প্রস্থান আমি Sure. পড়ছি, বহুল প্রচলিত। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালির তালপাখাটা খুব নিশীথে তোমার হাতে, কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণে, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই, গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে। আমি না হয় ভালোবেসেই ভুল করেছি, ভুল করেছি, নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি। কি আসে যায়, কি আসে যায়, এক জীবনে কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটাই বা কষ্ট দেবে, এক জীবনে কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটাই বা কষ্ট দেবে। ধন্যবাদ। বাহ, কষ্ট একটু হচ্ছে যে কবিতাগুলো শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে, নাহলে আরো একটু শুনতাম আমরা। চমৎকার। ওই যে সেটাই বলছিলাম যে টোনের যে ভ্যারিয়েন্সটা, এটা একটা কষ্টের কবিতা, এটা আমাকে লো ভয়েসে ওই আবেগটা নিয়েই পড়তে হচ্ছে আর কি। একদম তাই। বিপ্লবাদিতা, আপনার কাছে শেষ কোন কবিতাটি আজকের মতো আবৃত্তি শুনবো আমরা? পড়ছি হেলাল হাফিজের কবিতাই নিষিদ্ধ সম্পাদকীয়। শুনি। এটি মূলত 69-এর গণঅভ্যুত্থানে সময়কার এটা লেখা। পড়ছি। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত, কণ্ঠ, পা এক নয়। সেখানে সংসারই থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে। অবশ্য আসতে হয় মাঝে মধ্যে, অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোনো কোনো প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়। যদি কেউ ভালোবেসে খুনি হতে চান, তাই হয়ে যান। উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার,
যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। দারুণ। আপনাদের কবিতা আবৃত্তি শুনতে শুনতে কখন একেবারে আমরা শেষ প্রান্তে পর্যায়ে চলে চলে এসেছি। এসেছি। তবে একটা প্রশ্ন একটু রাখতে চাচ্ছি আদিত্য আপনার কাছে। এখন তো সময় বদলেছে, তরুণদের প্রতিবাদের ভাষাও বদলেছে। সবাই তো আর হচ্ছে যুদ্ধে যায় না বা সবাই হচ্ছে বিদ্রোহে যায় না। যেমন আপনারা হচ্ছে নিজের ভাষার মাধ্যমে বা নিজের আবৃত্তির মাধ্যমে সেই জায়গাটা হচ্ছে সেখানে রাখছেন যুদ্ধে। তো একটু জানতে চাই বর্তমান তরুণ প্রজন্মের জন্য আপনি কি বলতে চান, যারা আবৃত্তিতে আগ্রহী রয়েছে তাদের জন্য কি পরামর্শ থাকছে? আমি অবশ্যই এখনকার প্রজন্ম যারা আছে তাদেরকে বলবো যে এই সংস্কৃতির যেই জোয়ার আছে সেই জোয়ারের মধ্যে থাকতে বলবো, কারণ এটা আসলে অনেক বেশি স্পিরিট দেয় আমাদেরকে। হ্যাঁ, এখনকার যারা এই প্রজন্ম যারা আছে তারা হয়তো বা একটু অন্য জায়গাতে অনেক বেশি তারা ব্যস্ত সময় পার করে। দেখা যাচ্ছে তারা খুব শর্টকাট মেথডে তারা চায় যে আন্দোলন আজকেই সম্পন্ন হোক বা যে কোনো কিছু কেন কালকে হচ্ছে না এরকম। ফলাফলটা কিন্তু চলে আসুক। আসলে এই চর্চার যে জায়গাটা এটা আসলে অনেক বেশি প্রয়োজন। এতে করে ব্যক্তি হিসেবেও সে নিজে অনেক বেশি বিকশিত করবে তার নিজের জন্য এবং সমাজের জন্য বটে। নিশ্চয়ই। ফারিন আপনার তামান্না, কাছে? একই প্রশ্ন আপনার কাছে। আমার কাছে মনে হয় যে চেতনার জায়গাটা আসলে একই, হয়তো প্রতিবাদের ভাষাটা অনেক সময় বদলে যায়। মননের যে জায়গাটা বা চিন্তাধারার যে জায়গাটা, মাধ্যমটা হয়তো পরিবর্তিত হয়, পরিবর্তন হয়, পরিবর্তনশীল। কিন্তু এখনকার সময়ের আমি বলবো যে আরো বেশি সুযোগের যে জায়গাটা অনেক বেশি, এবং সেটার প্রতিফলন ঘটছে। হ্যাঁ, আগে হয়তো সরাসরি সবকিছু হতো, এখন যে বিভিন্ন মাধ্যমের দিকে আমরা প্রসারিত হচ্ছি। দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াটা অনেক বেশি অ্যাক্টিভ আছে এবং অনেক কিছু নিয়েই কাজ হচ্ছে। নারীর যে অধিকার, তারপর হচ্ছে যে যে কোনো অন্যান্য যে প্রতিবাদের ভাষাটা রয়েছে সেটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু হচ্ছে। অধিকার পাচ্ছে কিনা এটাই তো মূলত। তো এটা এই জায়গাটা এখনো ঠিক আছে আমি বলবো। চমৎকার। আপনাদের সাথে আজকের দিনটা আমরা উপভোগ করতে পেরেছি, খুবই চমৎকার আপনাদের লাগলো। দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ যমুনা টিভিকে। যমুনা টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন।